আমাদের আর পিছানোর জায়গা নেই, আপনারা যথেষ্ট জায়গা আপনার একটু ঠিক বিজয় দিবসের আসলে প্রত্যাশার জায়গাটা কোন জায়গায়? নাসির ভাই, এই রেডি আপনারা? সেই যখন থেকে আমরা স্বাধীন হলাম তখন থেকে আমাদের প্রত্যাশা ছিল একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার, প্রত্যাশা ছিল একটা শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ ব্যবস্থার। তো অনেক বছর পরে এখন আবার মনে হচ্ছে যে ওই জিনিসগুলো আমরা অ্যাচিভ করতে পারি নাই বলেই তো গণ অভ্যুত্থান হলো, পারি নাই বলেই তো বিপ্লবটা হলো। এবং আমরা আজকে এমন একটা সন্ধিক্ষণে আছি যেখানে আমরা একটা শাসন ব্যবস্থাকে পিছনে ফেলে নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করব। সেখানে আমাদের ফেব্রুয়ারি মাসে নির্বাচন আছে। আমরা খুবই আশা করছি যে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে সুদৃঢ় একটা যাত্রা আমরা শুরু করব। এই জন্য যে এখানে কেবলমাত্র একটা নির্বাচনই হচ্ছে না, একটা গণভোটও হচ্ছে, যেখানে সংস্কার প্রশ্নে বড় কতগুলো বিষয়ে জনগণ তাদের মতামত জানাতে পারবে। এখন তার উপর নির্ভর করে গণতন্ত্রের যাত্রাটা এবার পরিবর্তিত আকারে শুরু হতেই পারে। এটা তো সত্য কথা যে ৫৪ বছর পরেও যখন একটা গণ অভ্যুত্থান হতে হয়, তার অর্থ হচ্ছে ৭১-এর যে স্বপ্নটা আমাদের ছিল, যেই বিশ্বাসটা আমাদের ছিল, যে প্রত্যাশাটা আমাদের ছিল, রাষ্ট্র সেই প্রত্যাশাটা পূরণ করতে পারেনি। তো আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে, যে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে এবং একটা বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ গড়ার যে স্বপ্নটা আমাদের এখনো রয়ে গেছে, অধরা রয়ে গেছে, সেটা আমরা পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার যাত্রাটা শুরু করতে পারবো। যারা আসলে ভূমিকা রেখেছিল তাদের উপর যে আঘাত আসছে সেই বিষয়ে আসলে বাংলাদেশের রাজনীতিতে এটা একটা খুবই দুঃখজনক বিষয় যে আমাদের প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য অনেক সময় দেখা যায় যে আমরা যুক্তি দিয়ে, তর্ক দিয়ে না করে এই হত্যাটাকে হত্যার চেষ্টাটাকে একটা অস্ত্র হিসাবে গ্রহণ করি। এটা অত্যন্ত নিন্দনীয় এবং কাপুরুষোচিত। এটার মধ্যে তো কোনো বীরত্ব নেই। আপনার যদি শক্তি থাকে আপনি জনগণকে ফেস করেন, এবং জনগণকে ফেস কেমন করে করতে হয় একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, তো সেটা সকলেই জানে, সেটা সকলের কাছে স্পষ্ট। সেটা না করে প্রতিপক্ষকে ঘায়েল করার এই যে একটা রাজনৈতিক সংস্কৃতি চলে এসছে, এটা কোনোভাবেই নতুন বাংলাদেশে আর গ্রহণ করার তো কোনো সুযোগ দেখতে পাচ্ছি না। অন্তর্বর্তী সরকার কি কোনোভাবে এই যে গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যারা, তাদের উপর যে জীবনের হুমকি আসছে, সেটা তাদেরকে কি নিরাপত্তা দিতে ব্যর্থ কিনা? আমি একটা টেন্ডেন্সি খুব দেখি যে আপনারা ব্যর্থ কিনা, আপনারা সফল কিনা। একটা ১-১.৫ বছরের সরকারের ব্যর্থ আর সফলতার গল্পটা একটু অন্যভাবে বিচার করতে হবে। এই জন্য যে আমরা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা নিয়েছিলাম তখন একেবারে ভেঙে পড়া একটা অবস্থান থেকে আমরা কাজটা শুরু করেছি। সেই ভেঙে পড়া অবস্থাটাকে জোড়া লাগিয়ে রাষ্ট্রটাকে আবার একটা যাত্রার দিকে নিয়ে যাওয়াই ছিল আমাদের কাজ। আমরা সেই কাজটা করেছি। সেখানে আমি নিজেকে এই সরকারকে ব্যর্থ বা সফল কোনোটা বলারই কোনো সুযোগ দেখতে পাচ্ছি না। এই সরকার তখনই সফল হবে যখন দেখা যাবে যে উদ্দেশ্য নিয়ে এই সরকারের যাত্রাটা একটা সুষ্ঠু নির্বাচন, বিচার করা এবং সংস্কার করা, সেগুলো কাজ শেষ পর্যন্ত গিয়ে আমরা সফল হব। আর একটা কথা হচ্ছে যে নিরাপত্তা দেওয়ার যতটুকুন স্বাভাবিক প্রস্তুতি থাকে সবটুকুন স্বাভাবিক প্রস্তুতি আমাদের আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ের আঘাতটা দিয়ে যে স্বাভাবিক প্রস্তুতির চাইতেও বেশি কিছু আমাদেরকে নিতে হবে, কারণ প্রতিপক্ষ আরো বেশি সংগঠিত এবং সে পিছন দিক থেকে আঘাত করছে। এই যে পিছন দিক থেকে আঘাত, এটার বিপরীতে আমাদেরকে আরো বেশি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং গ্রহণ করছি। আমরা নিরাপত্তা আরো জোরদার করছি। 12 তারিখে তো নির্বাচনটি হবে, নির্বাচনটা আসলে কিরকম হবে এবং নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কিরকম থাকবে বলে আমাদের প্রচেষ্টা হচ্ছে সুষ্ঠু একটা নির্বাচন হবে। আমাদের প্রচেষ্টা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে লোকে ভোট দিতে পারবে। আমাদের প্রচেষ্টা হচ্ছে শান্তিপূর্ণভাবে লোকে ভোট দিতে পারবে। এখন এইটাকে ব্যাহত করার জন্য তো একটা শক্তি সমাজে কাজ করছে। সেই শক্তিটাকেও একই সাথে আমাদেরকে প্রতিহত করতে হচ্ছে এবং একই সাথে আমাদেরকে একটা প্রতিরোধ গড়ে তুলতে হচ্ছে। আমাদের প্রত্যাশার জায়গা থেকে আমরা বলে দিতে পারি যে আমরা শান্তিপূর্ণ, সুষ্ঠু,
স্বতঃস্ফূর্ত একটা নির্বাচনের দিকে তাকাচ্ছি। অবশ্যই এটার বিপরীতে এখন দেখতে পাচ্ছি আরো বেশি প্রকট করে যে প্রতিপক্ষ যে আঘাতগুলো হানছে সেগুলো আসলে রক্তাক্ত একটা সংঘাতময়, সেটার জন্য আমাদেরকে এখন বাড়তি প্রস্তুতি নিতে হচ্ছে। কিন্তু কিন্তু একটা কথা বলা দরকার জনগণের উদ্দেশ্যে, যে আমাদেরকে জনগণকে ভীত করে ফেলার একটা প্রচেষ্টা চলছে। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে আশ্বস্ত করা, যাতে করে জনগণের মধ্যে ওই ভয়ের সংক্রমণটা না হয়। আমরা আমাদের জায়গা থেকে সাধ্য মতন সেই চেষ্টা করে যাচ্ছি। যেমনটা আসলে শুনছিলেন যে তথ্য সম্প্রচার উপদেষ্টা রিজওয়ান আহসান চৌধুরী তিনি বলছিলেন যে 2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি তারা সুষ্ঠু, স্বাভাবিক এবং উৎসবমুখর করতে চায়, এবং তিনি বলছেন যে আগে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল সেটা আসলে স্বাভাবিক হিসেবে তারা প্রস্তুতি নিয়েছিল, কিন্তু যারা শত্রুপক্ষ রয়েছে তাদের যে আঘাত সেটা স্বাভাবিকের থেকে বেশি। সেই স্বাভাবিকের থেকে বেশির কে থামানোর জন্য বা সেটাকে নিয়ন্ত্রণ আনার জন্য যত ধরনের ব্যবস্থা নেয়ার সরকার নেবে এবং নির্বাচনটিকে অর্থবহ করে তুলবে বলে তিনি বলছেন। মোহন, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা আমরা প্রথমে একটু জানাতে চাই, এবং আপনার মাধ্যমে আমরা উপদেষ্টার বক্তব্য শুনছিলাম সৈয়দ রেজওয়ানা হাসানের। নানা প্রাসঙ্গিক বিষয়ে তিনি কথা বলছিলেন, কিন্তু তার আগে আমরা দেখেছি মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান উপদেষ্টা তিনিও শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় স্মৃতিসৌধতে শহীদ মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আজকে বিজয় দিবসকে সামনে রেখে। এখন আসলে সেখানে কারা জাতীয় স্মৃতিসৌধে অবস্থান করছেন, আপনি কাদেরকে দেখছেন যে শ্রদ্ধা নিবেদন করতে, সেই বিষয়ে একটু যদি খবর আপনি আমাদেরকে জানান। তারিয়া যেমনটা বলছিলেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যখন তাদের শ্রদ্ধা জানালেন, তারপর কিন্তু তারপর প্রধান বিচারপতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল তারা এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন, এবং তারপরে যুদ্ধাহত যারা রয়েছে মুক্তিযোদ্ধা তারা রয়েছেন। আমরা একটু শিক্ষা উপদেষ্টা রয়েছেন সিআর আবরার স্যার, একটা মিনিট একটু কথা বলি আপনার সাথে। সেটা হচ্ছে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আপনাকে। আমরা আরেকটু বিজয় দিবস পেয়েছি, এই বিজয় দিবস থেকে আসলে আমরা আগামী দিন এবং একটু সামনে নির্বাচন কি ধরনের আগামী বাংলাদেশ আমরা পেতে পারি? পুরো জাতির একটা প্রত্যাশা যে আমরা যে স্বাভাবিক একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আমরা যেতে পারবো, এবং নির্বাচনটা একটা বড় রকমের একটা মাইল ফলক। আমরা আশা করি যে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে, এবং যার ফলে জনগণের রিপ্রেজেন্টেটিভরাই তারা দায়িত্ব গ্রহণ করবেন। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় আশা। নির্বাচনের আগে ছোট ছোট বা আমরা এরকম হাজির উপর হামলা দেখলাম, এবং আইন শৃঙ্খলা নিয়ে কথা হচ্ছে। যদি 30 সেকেন্ডে বলেন আপনার নির্বাচনটা আসলে আপনার স্বচ্ছ। এটা হচ্ছে বিজয়ের সময়, এবং এই বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। তবে সবকিছুর উত্তরণ ঘটিয়ে আমরা যা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা অবশ্যই আমরা অর্জন করতে পারবো, এবং জনগণ সেলিব্রেশন করে তারা সেই নির্বাচনে তারা ভোট দেবেন, এবং জনগণের প্রতিনিধিরা সেই দায়িত্ব নেবেন। অবশ্যই সেটা হতে হবে, কেউ সেটাকে প্রতিহত করতে পারবে না। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের সাথে, তিনিও জানাচ্ছিলেন যে এই বিজয়ের দিনে তাদেরও আশা যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পার্টিসিপেশন থাকবে, এবং সেই পার্টিসিপেশনের মাধ্যমে গণতন্ত্র উত্তরণ হবে, উত্তরণের যে ভিত্তি সেই ভিত্তি স্থাপন হবে, এবং বাংলাদেশে গণতন্ত্র দাঁড়াবে। যেমনটা আসলে 54 বছরে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি বলছিলেন রিজওয়ান আহসান চৌধুরী, যে জন্য একটি গণ অভ্যুত্থান হলো, সেই বিষয়গুলো উপদেষ্টারা বলছিলেন। এবং শ্রদ্ধা জানানোর বিষয়টা যেমনটা বলছিলাম তানিয়া, আমরা যুদ্ধাহত যারা মুক্তিযোদ্ধা রয়েছেন তাদেরকে আমরা দেখেছি এখানে শ্রদ্ধা জানাতে মহান বিজয় দিবস উপলক্ষে, এবং এরপর পরই কিন্তু আমরা জানি যে জনসাধারণের জন্য এই স্মৃতিসৌধ সেটা খুলে দেওয়া হবে, উন্মুক্ত করে দেওয়া হবে। সবাই এসে এখানে আমাদের যে সূর্য সন্তানরা রয়েছে তাদেরকে শ্রদ্ধা জানাতে পারবেন। একটু বলে রাখি যে মহান বিজয় দিবস উপলক্ষে সকাল 7টার
কিছু সময় আগে অর্থাৎ 6:30টার পরপরই মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি স্মৃতিসৌধে আসেন এবং তিনি তার শ্রদ্ধা জানান। আমরা দেখেছি যে এখানে মহামান্য রাষ্ট্রপতির পরপরই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শ্রদ্ধা জানিয়েছেন এবং তারপর উপদেষ্টা পরিষদ এবং প্রধান বিচারপতি তিনিও শ্রদ্ধা জানিয়েছেন। এখানের বিভিন্ন রাজনীতিবিদদেরকে আসলে আমরা দেখেছি দাওয়াত করতে। আমরা একটু কথা বলবো। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রয়েছেন রাশেদ খান। রাশেদ খান, আপনার থেকে একটু জানতে চাই, বিজয় দিবসের শুভেচ্ছা আপনাকে। আপনি এসেছেন, আজকে দাওয়াত করা হয়েছিল। বিজয় দিবসের আজকের এই বিজয় দিবসকে সামনে রেখে আগামীর বাংলাদেশকে আপনারা কোন লেন্সে দেখতে চান বা কেমন দেখতে চান, ছোট্ট করে যদি বলেন। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমরা স্বাধীন হয়েছি বটে, কিন্তু আমাদের যে স্বাধীনতার মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি নতুন রাষ্ট্র গঠন করা, সেটা কিন্তু আমরা এতদিনেও অর্জন করতে পারিনি। 24 আমাদের হাতে সেই নতুন সুযোগ আবারও করে দিয়েছে। এবার যদি আমরা পারি গণতান্ত্রিক একটি বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ, সবার জন্য সুখী বাংলাদেশ, সেই বাংলাদেশ গঠনে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। এবং সামনে নির্বাচন, আপনি জানেন নির্বাচনের আগে নানান ধরনের পায়তারা চলছে, কিভাবে একটি অরাজকতা সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করা যায়। আমাদের একজন যোদ্ধা যিনি বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, ওসমান হাদি, তাকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে। দেখেন, আমরা স্বাধীনতার পরে যে ধরনের বাংলাদেশ চেয়েছিলাম, সেই বাংলাদেশের নমুনা কোনোভাবে এইভাবে গুলি করে মানুষকে হত্যার পরিকল্পনা এটি হতে পারে না। তো সবার প্রতি আহ্বান রাখবো যে আসুন আমরা সবাই এক থাকি। আমাদের এই যে বিজয়, এই বিজয় যাতে সবসময় আমরা ধারণ করতে পারি, নতুন বাংলাদেশ গঠন করতে পারি, সেই লক্ষ্যে সবাইকে একতাবদ্ধ থাকতে হবে। ধন্যবাদ রাশেদ। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনিও বলছিলেন কিন্তু যে বিজয়ের দিনে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন, যেন সবাই এক থেকে বাংলাদেশ পুনর্গঠন করতে পারে বা বাংলাদেশ গঠনে কাজ করতে পারে। এবং এই 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাধ্যমে আমরা নতুন একটি দেশ পেয়েছি বাংলাদেশ, এবং নতুন একটি পতাকা, লাল সবুজের পতাকা আমরা পেয়েছি, যেখানে সারা বিশ্বে আমরা প্রতিনিধিত্ব করতে পারি। সেই বিষয়গুলোই কিন্তু বারবার সামনের দিকে নিয়ে আসছিলেন যারা এখানে আগত অতিথিরা রয়েছে এবং আগত যারা এখানে শ্রদ্ধা জানানোর জন্য এসেছেন, এবং সরকারের পক্ষ থেকেও যারা এখানে যোগ দিয়েছিলেন তারাও কিন্তু বলছিলেন যে সামনের যে নির্বাচন এবং সেই নির্বাচনের মাধ্যমে যেন গণতন্ত্রটা উত্তরণ হয়, সেই উত্তরণের ভিত্তি যেন এই নির্বাচনের মাধ্যমে করা যায়, সেই বিষয়গুলো তারা তুলে ধরছিলেন। এবং একটি কথা বারবার বলছিলেন যে 1971 সালে মহান বিজয় দিবসে আমাদের সূর্য সন্তানরা অর্থাৎ মুক্তিযোদ্ধারা যারা এই বিজয়ের কারিগর, পাকিস্তানকে যুদ্ধের মাধ্যমে হারানোর পর কিন্তু এই দেশটিকে স্বাধীন করে বিজয় অর্জন করে, তারপরও যে কাঙ্ক্ষিত জনগণের যেই চাওয়া ছিল নিজেদের অধিকার সাম্য প্রতিষ্ঠা করা, মানবিক বাংলাদেশ গঠন করা, নিজেদের যে অধিকারগুলো সেগুলো নিয়ে সামনে এগিয়ে যাওয়া, সেই বিষয়গুলো অনেকাংশে কাঙ্ক্ষিত পূরণ হয়নি। সেই পূরণ না হওয়ার কারণে যা হয়েছে যে আসলে নতুন করে অনেক সংকট দেখা দিয়েছে, যার ফলে 1990 সালের গণ অভ্যুত্থান শেষ, 2024 সালের জুলাইয়ের রক্তাক্ত গণ অভ্যুত্থান, সেই জায়গা থেকে দেশকে কিভাবে বের করা যায়, অর্থাৎ উত্তরণ করা যায়, সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়গুলো কিন্তু তারা বারবারই বলছিলেন। এখন তা নিয়ে মোটা থেকে বলতে গেলে যে এখন সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে স্মৃতিসৌধ, সবাই আসবেন, জনসাধারণ তারা তাদের শ্রদ্ধা জানাবেন বিজয়ের কারিগরদের প্রতি। তানিয়া, আপনার সাথে আবারও যুক্ত হব। আপনি আছেন জাতীয় স্মৃতিসৌধে, মোহন ইসলাম থাকবেন নিশ্চয়ই, আরও খবরাখবর আমরা জানবো। আমাদের আরেক সহকর্মী দর্শক মাইনুল মালুক যুক্ত হয়েছেন আমাদের সাথে জাতীয় স্মৃতিসৌধ থেকে। মাইনুল, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা, এবং একই সাথে জানতেই চাই আপনি এই স্মৃতিসৌধের যে প্রান্তে আছেন সেখানে এই মুহূর্তে কারা মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, স্মৃতিসৌধে এসে ফুল দিয়ে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন, সেই খবর আপনার কাছ থেকে আমরা জানবো। বিশ্ব বুকে আমাদের অনেক বিষয়ে সুনাম হয়েছে। বাংলাদেশ উপমহাদেশের অন্যতম উন্নত দেশ হিসেবে সূচককে কেন্দ্র করে অন্যতম উন্নত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এখানে আমাদের মৃত্যুর হার কমেছে, এখানে আমাদের স্বাস্থ্যের সূচক বেড়েছে, এখানে সাম্যের জায়গাটা, নারী পুরুষের যে পরিসংখ্যানগুলো আছে সেগুলো উপমহাদেশে অনেক দেশের চাইতে অনেক ভালো।
সেগুলো কিন্তু আমাদের অনেক বড় অর্জন। আমাদের মেয়েদের অগ্রগতি, নিজের পায়ে দাঁড়ানো, এই সবগুলো আমাদের মেয়েরা এখন 70% ইউনিভার্সিটিগুলোতে, মেডিসিনে আমাদের মেয়েরা শতভাগ, মানে শতভাগ না হলেও 90% ঊর্ধ্বে মেয়েরাই মেডিকেল কলেজে পড়ছে। এগুলো তো বিশাল উন্নতি। এটা হয়তো আমরা প্রতিনিয়ত দেখতে পাই না, কিন্তু আস্তে 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 কিন্তু আমরা এই জায়গাটায় পৌঁছেছি। আর এটা হচ্ছে একটা স্বাধীন দেশের স্বাভাবিক অগ্রগতি, তাই না? আর না পাওয়ার জায়গায় আমাদের সংগ্রামী তো বলে দেয় যে আমাদের না পাওয়ার জায়গা, কষ্টগুলো কোথায়, এবং বারবার যে আমরা হোঁচট খাই কেন? কারণ আমরা সত্যি সেই ধরনের অংশীজন, সকল নাগরিককে নিয়ে একটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তুলতে পারিনি, এবং সেই কারণে আমাদের বারবার ধাক্কা খেতে হয়। সেই 80 দশক, 90 দশক, 2000-এর প্রথমাংশে এই 15-16 বছরের স্বৈরাচারের যে সময়কাল এবং আমাদের গণ অভ্যুত্থান সবই তো বলে দেয় আমাদের না পাওয়ার কষ্টটা কত গভীর। এবং সেই জায়গাটায় আমাদের তরুণ সমাজের সর্বক্ষণ যে আন্দোলন, সেই জায়গাটা পৌঁছানোর। এবং আমি বিশ্বাস করি যে যে জাগরণ তৈরি হয়েছে এদেশে তরুণ সমাজের, আমাদের এর পরের প্রজন্মের, আমি বিশ্বাস করি যে তারা এই দেশটাকে অনেক সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবে। টেকনোলজির যুগে আমাদের বাচ্চারা টেকনোলজিক্যালি অনেক এগিয়ে যাচ্ছে, এবং নতুন বাংলাদেশ এদের হাতে গড়ে উঠবে। হ্যাঁ, হ্যাঁ। না না, ওই যে ইয়ে দিচ্ছি, ওই যে উপদেশটা কথা বলতে। না দেখুন, আমি ওভাবে দেখছি না। একটা তো পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে মুক্তিযুদ্ধ, 71, 52, আমাদের 16ই ডিসেম্বর, আমাদের 26শে মার্চ, এগুলো কিন্তু আমাদের রক্তের সাথে মিশে আছে। এবং আজকে যদি আপনার কিছু মনেও হয়, এই মনে হওয়াটা একেবারে সাময়িক একটা অবস্থা, এবং এটা আমাদের মানুষের ভেতরে এত গভীরভাবে আছে, এটা কখনোই ম্লান হয়ে যাবে না। তো আমি যে বিষয়টা এইভাবে বলবো যে আমাদের সংগ্রামের ভেতরে কিন্তু একটা চলমান জিনিস আছে। এই চলমানতার ভেতরে কিছু উঠি আমরা, কিছু নামি, কিন্তু আমাদের মৌলিক জায়গায় আমরা কিন্তু অনড় একেবারে, এবং সেই জায়গাটাই আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। তো আমার 16ই ডিসেম্বর, আমার 26শে মার্চ চিরকাল উজ্জ্বল থাকবে এই জাতির ভেতরে, এই মানুষের ভেতরে, আমাদের সকলের ভেতরে। আর কি, আর কত একটি বিষয় জানতে চাচ্ছিলাম। আসলে সম্প্রতি আমরা দেখছি যে আসলে মুক্তিযুদ্ধ বড় না 24 ধরনের একটি অবান্তর, অত্যন্ত অবান্তর। 71, আচ্ছা শুনুন, কন্ট্রোভার্সি বাড়াতে চাইলে বাড়াতেই পারেন। 71, 24 এটা কিন্তু তুলনার জায়গা নয়, এটা হচ্ছে আমাদের সংগ্রামের জায়গা। 71-এ আমরা গণতন্ত্র চেয়েছিলাম, সাম্য চেয়েছিলাম, সমতা চেয়েছিলাম, আমাদের ন্যায্যতা চেয়েছিলাম। 24-এ কি ভিন্ন কিছু? সেই ন্যায্যতাই চেয়েছি, সেই সমান অধিকারই চেয়েছি, সেই গণতন্ত্রই চেয়েছি। সুন্দর একটি ন্যায্য সমাজের স্বপ্ন দেখে আমরা এগোচ্ছি। 71-এর আমি অনেক সময় এই কথাটা বলেছি, 71 পরবর্তী যা আমরা অর্জন করতে পারিনি, সেই কারণেই কিন্তু 24। 71-এ যে ছোট ছোট ছেলেরা যুদ্ধ করেছিল, আমরা তো কিশোরী ছিলাম, ছোট ছোট ছেলেরা যে যুদ্ধ করেছিল তাদের বয়স কত ছিল ভেবে দেখেছো? হ্যাঁ, 14 থেকে শুরু করে 21-22, তাদের সাথে, সেই মুখগুলোর সাথে তো এই মুখগুলো আমি তফাৎ করতে পারি না। আমি তো সেই একই বয়সের ছেলে মেয়েদেরকে দেখছি, তারা আবার রাস্তায় নেমেছে। এটা তো 71-এই প্রজন্ম, নতুন প্রজন্ম। তো এই 71 আর 24 নিয়ে তুলনা করে 24কেও ছোট করার দরকার নাই, 71কেও কন্ট্রোভার্সিয়াল করার কোনো মতেই দরকার নেই। বরং 71 আমাদের বড্ড গর্বের জায়গা। সেই জায়গাটায় কোনো অনাকাঙ্ক্ষিত ব্যাখ্যা এটা আমাদের দেশকে ছোট করে, এটা করা যাবে না। এবং 24কে আমরা ধারণ করি, আর আমাদের তরুণ সমাজ যে বারবার এগিয়ে আসে একটা সুন্দর সমাজ গড়ার জন্য, 24 তো সেটারই প্রমাণ। এবং তাদেরকে আমরা মুক্তিযোদ্ধাই বলি। তো তাদের সাহসকে আমরা আলিঙ্গন করি, এবং এই কথাই আমি বলবো যে এখানে তুলনার কোনো জায়গা নেই। এটা একটা আমাদের মুক্তির সংগ্রামের একটা চলমান যাত্রা। 71, 24। মাসুম ভাই
মানুল মারুফ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাবেন। আপনি জাতীয় স্মৃতিসৌধের যে পাশে আছেন সেখানে কারা এই মুহূর্তে শ্রদ্ধা জানাচ্ছেন মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি? সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। এবং এই মুহূর্তে কিন্তু কেউ শ্রদ্ধা জানাচ্ছেন না। যদি বলি, এতক্ষণ যে সকল ভিআইপিরা শ্রদ্ধা জানিয়েছেন তারা এই মুহূর্তে একে একে বেরিয়ে যাচ্ছেন। এরপরে কিন্তু যে সাভার স্মৃতিসৌধ তা কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং তখন কিন্তু একে একে অন্যান্য রাজনৈতিক দল সহ যে সকল সাধারণ মানুষরা আসবেন সাভারের স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানাতে, তারা কিন্তু তখন প্রবেশ করতে পারবেন। এবং আমরা দেখছি সকালে 6:35-এর দিকে কিন্তু রাষ্ট্রপতি, এরপর প্রধান উপদেষ্টা, এরপর কিন্তু একে একে অন্যান্য তিন বাহিনীর প্রধান অন্যান্যরা কিন্তু সাভার স্মৃতিসৌধে কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন ফুল দিয়ে এবং শহীদদের স্মরণ করেছেন। আজকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন বলা যায়, কারণ সামনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে আমরা দেখছি যে জুলাইয়ের গণঅভ্যুত্থান হয়েছে, এরপর একটি বিজয় দিবস গেছে, আজকে পরবর্তী বিজয় দিবস জুলাই গণঅভ্যুত্থানের পর। এবং সামনে যেহেতু নির্বাচন, এই বিজয় দিবস হচ্ছে শপথ নেওয়ার একটি সময় যে আগামীর দেশ কিভাবে চলবে, স্বাধীন বাংলাদেশ বিশ্বের বুকে যে গর্ব আমরা করি আমাদের স্বাধীনতা নিয়ে, সেই গর্বের প্রতিফলন কিভাবে করবে। কারণ আমরা নানান উত্থান পতনের মধ্য দিয়ে কিন্তু গিয়েছি বিগত সময়তে স্বাধীনতার পর থেকে। এরপর এই যে একটি সুযোগ এসেছে আজকে বিজয় দিবসের মধ্য দিয়ে, কিন্তু সেই যে আমাদের যে গর্বের জায়গা তাকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার একটি শপথ নেওয়ার সময় যদি বলা যায়, সেইটি কিন্তু আজকে। এবং আজ যে সাধারণ মানুষরা আসবেন তারা কিন্তু শহীদদের শ্রদ্ধা জানাবেন, রাজনৈতিক দলগুলো আসবেন তারা শহীদদের শ্রদ্ধা জানাবেন এবং সকলে মিলে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় কিন্তু এখনই নেওয়ার সময়। এরপর কিন্তু যদি আমি বলি যে সামনে যেহেতু নির্বাচন, এই নির্বাচনটি এজন্যই গুরুত্বপূর্ণ যে আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে কিন্তু 24-এর গণঅভ্যুত্থান হয়েছে। তারপরে এখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছেন এবং বেশ কিছু সংস্কারের বিষয় কিন্তু উঠে এসেছে। সব মিলে এই যে এই বিজয় দিবস আমাদের গর্বের জায়গা, আমাদের স্বাধীনতার, আমাদের বলা যায় যে বাঙালি, আমরা যে বাংলাদেশি যে পরিচয়, এই পরিচয় কিন্তু এই 16ই ডিসেম্বর এই বিজয় দিবসের মধ্য দিয়েই। অর্থাৎ আমরা যদি আজকে শপথ নিয়ে আগামীর বাংলাদেশ কিভাবে গড়ব, সেই শপথ নেওয়ার কিন্তু মোক্ষম সময়। রাজনৈতিক দল, সর্বসাধারণ মানুষ সবার মাঝে এই শপথ যে আগামীর বাংলাদেশ হবে কেমন, আগামীর বাংলাদেশ আমরা কি চাই, এই সব বিষয়গুলো কিন্তু আজকে শপথ নেওয়ার সময়। এবং নতুন বাংলাদেশের গড়ার লক্ষ্যে আমরা আসলে কিভাবে এগিয়ে যাব সেই সকল বিষয়গুলো কিন্তু আজকে শপথ নিতে হবে। এবং বলা যায় যে আজ কিছুক্ষণের মধ্যে রাজনৈতিক দলগুলো আসবে, তাদের নেতা নেত্রীরা আসবেন, তখন কিন্তু অন্যান্য যে সকল তাদের যে সকল প্রত্যয় থাকবে আগামীর বাংলাদেশ গড়ার, সেই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু তখন আমরা তাদের মুখে কিন্তু সরাসরি কিন্তু আমরা আপনাদেরকে শোনাতে পারবো, দর্শকদেরকে আপনার মাধ্যমে। এবং বাংলাদেশে আমরা যদি বলি আজ এই বছর যে কিছুক্ষণ আগেই কিন্তু প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি, অন্যান্য বাহিনী প্রধানরা কিন্তু শ্রদ্ধা জানিয়ে গেছেন এবং বেশ কয়েকজন উপদেষ্টাও কিন্তু এখানে কথা বলেছেন। তারা তারাও কিন্তু এই উপদেষ্টারা কিন্তু এই বিজয় দিবসকে এবার গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেছেন। তারা তরুণ প্রজন্মকে বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন, শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর দলমত নির্বিশেষে দেশ গড়ার প্রত্যয়ে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এবং এই প্রত্যয় কিন্তু বাংলাদেশের প্রতিটা নাগরিকের, আমরা স্বাধীনতার এতগুলো বছর পার হয়ে যাওয়ার পরও আমরা বেশ কিছু জায়গায় এখনো কিন্তু আমাদের যে মীমাংসা হয়নি যদি বলা যায়, একটা সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, সেই বিষয়গুলো মীমাংসা করে বাংলাদেশ এগিয়ে যাবে, সবাই মিলে একসাথে দেশ গড়ার শপথ নেবে, সবাই মিলে এগিয়ে যাবে। এমন একটি সময় কিন্তু আজকের এই সময়, আজকে 16ই ডিসেম্বর বাঙালির যদি বলি একটি নতুন মানচিত্র আমরা পেয়েছি, একটি পতাকা পেয়েছি এই দিনে। এই দিনটিকে ঘিরেই কিন্তু আমাদের একটি পরিচয় হয়েছে বিশ্ববুকে যে আমরা বাংলাদেশি, এবং এই বাংলাদেশি পরিচয়কে ধরে রেখে আমাদেরকে আগামীর বাংলাদেশ গড়ার জন্য, আগামীর সুন্দর বা উন্নত যে বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার জন্য শপথ নেওয়ার সময় এসেছে। এবং 24-এর গণঅভ্যুত্থান কিন্তু আমাদের জন্য দ্বার উন্মোচন করে দিয়েছিল যে আগামীর বাংলাদেশ কেমন হবে, সেই একটি লক্ষ্য তৈরি করে দিয়েছিল। তবে
আমরা দেখেছি যে 24শে গণঅভ্যুত্থানের পর নানান ঘটনা ঘটছে, একের পর এক ঘটনা ঘটছে। সব মিলে এখন এই মুহূর্তে যদি আমি বলি যে আগামী বাংলাদেশ গড়ার জন্য আজই শপথ নেওয়ার জন্য আজই শ্রেষ্ঠ সময়। রাজনৈতিক দলগুলো আসবে, সাধারণ মানুষরা আসবেন, সবার সম্মুখে সবাই আজকে কথা বলবেন এবং আগামী বাংলাদেশ কি হবে, আমরা কিভাবে এগিয়ে যাব, সেই শপথ কিন্তু আজকে উঠে আসতে পারে মানুষের মনে। যে এই বিজয় দিবসকে কেন্দ্র করে আমাদের গর্বের জায়গা, আমাদের পরিচয়ের জায়গা, আত্মপরিচয় কিন্তু এই বিজয় দিবসকে ঘিরেই সৃষ্টি হয়েছিল। অবশ্যই আমরা ফিরবো মাইনুল মারুফ আপনার কাছ থেকে, যখন সাধারণ মানুষ থেকে শুরু করে আরও অন্যান্য সামাজিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে আসবেন জাতীয় স্মৃতিসৌধে, তখন তাদের কাছ থেকে প্রতিক্রিয়া জানবো। আপনি আছেন আমাদের সাথে। দর্শক, আমাদের আরেক সহকর্মী পার্থ সঞ্জয় আছেন জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে, আমরা তার সাথেও যুক্ত হতে চাই। পার্থ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা। এবং আপনি যে প্রান্তে আছেন সেখানে সাধারণ মানুষ অথবা কারা এই মুহূর্তে এসে এই মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন? তানিয়া, আপনাকেও মহান বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয়ের 55তম দিবসে আমরা দাঁড়িয়ে রয়েছি জাতীয় স্মৃতিসৌধে, এবং সেই সৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা, এবং তারপর ভিআইপি যেই প্রোটোকল তারা শ্রদ্ধা জানিয়েছেন, এবং সেই প্রোটোকল শেষে আমরা প্রবেশ করেছি এবং এই মুহূর্তে সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা জানানোর জন্য। এবং একটু একটু করে সাধারণ মানুষ আসলে বেদিমুখী হচ্ছে, এবং সে বেদিমুখীর ছবি, মানুষের ছবি আমরা দেখাতে পারছি। এবং এই মানুষের স্রোত বেলা যত গড়াবে তত বাড়বে, এবং সেই স্রোতে মিশে থাকবে আগামীর প্রত্যয়, এবং আগামী প্রত্যয় আগামীর বাংলাদেশের শপথ। যেই 55 বছর আমরা 54 বছর পার করে এসেছি ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে, নানা রাজনৈতিক চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে, কিন্তু স্বপ্ন তো থেমে থাকে না। আপনি দেখতে পাচ্ছেন স্মৃতির মিনার ছুঁয়েছে আকাশ। যারা 71-এ প্রাণ দিয়েছে, যাদের আত্মত্যাগে আজ লাল সবুজের পতাকা আমাদের, মানচিত্র আমাদের, যারা যুদ্ধ করেছে তারা কেউ ফিরেছে, কেউ ফেরেনি। তাদের সবারই একটাই প্রত্যাশা ছিল, বিশ্বের বুকে এই স্মৃতির মিনারের মতোই মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। সেই প্রত্যয় অনেকটুকু পথ হয়তো আমরা পাড়ি দিয়েছি। আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্য আয়ের দেশের দিকে যখন প্রবেশ করছি, তখন আসলে যে অর্থনৈতিক মুক্তি, যেই সাংস্কৃতিক মুক্তি, যেই সভ্যতা সংস্কৃতি নিয়ে বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াবে, সেই দেশের মানুষের স্বপ্ন যতটুকু পথ তো পাড়ি দিয়েছি, ভুল ছিল কিংবা শুদ্ধ হয়েছে, কিন্তু আগামী পথটা যেন নিষ্কণ্টক হয়, নিরঙ্কুশ হয়। আগামীর পথটা যেন অনেক বেশি পরিমাণ বিশ্বের বুকে যেন লাল সবুজের সমুন্নত পতাকা থাকে, সেই উচ্চারণ কিন্তু আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের মিছিল সেটি যাচ্ছে, সেই মিছিলের মানুষের যে মুখ, সেই মুখে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন দৃপ্ত শপথ। সেই শপথে আগামীর পথে এগিয়ে যাবার প্রত্যয়। এবং আগামীটা কেমন হবে, ওই যে বলেছিলাম যে যারা রক্ত দিয়েছে, যারা ফিরেছে, যারা যুদ্ধ করেছে, তাদের স্বপ্নের সমান, সেই স্বপ্নের সমান পথে আমরা পথ হাঁটছি, পথ হাঁটব। এবং সেই পথ আজ বিজয়ের দিনে যতটুকু সময় গড়াবে ততই মানুষের মিছিল বাড়বে, দীপ্ত শপথ বাড়বে, এবং সেই আনন্দমুখর বিজয়ের দিনটি আমরা নিশ্চয়ই সারাদিন 71-এর পর্দায় থাকব। তানিয়া।
আমরা নিশ্চয়ই ফিরবো আবারও জাতীয় স্মৃতিসৌধে, আপনি যেখানে আছেন। সাধারণ মানুষের প্রতিক্রিয়া নিশ্চয়ই আমরা জানবো আজকের এই মহান বিজয় দিবসের। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মীরা জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত ছিলেন। আমরা এই মুহূর্তে চট্টগ্রামে যেতে চাই। আজকে বিজয় দিবসে নানা কর্মসূচি সেখানে পালন হচ্ছে, সেই খবর আমরা জানবো আমাদের সহকর্মীর কাছ থেকে। প্রণবেশ, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা। এবং চট্টগ্রামে বিজয় দিবস উপলক্ষে এই মুহূর্তে সেখানে কি আয়োজন চলছে? যাদের জন্য আমাদের এই স্বাধীন দেশ, তাদের স্মরণে আজকে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে কাঠটুলির যে অস্থায়ী স্মৃতিসৌধ, এই স্মৃতিসৌধে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সিটি কর্পোরেশনের মেয়র এবং ডিসি, তারা এখানে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি তারা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন। এরপর বিভিন্ন সরকারি বেসরকারি যারা কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন সংগঠন, তারা এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন। সেই ভোরের আলো ফোটার পরপরই 31টি তোপধ্বনির মাধ্যমে আজকের দিনের যে কার্যক্রম সেটি উদ্বোধন করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রান্ত থেকে এখানে শ্রদ্ধা জানানোর জন্য মানুষজন আসছেন। তা এখানে আজকের মুক্তিযুদ্ধের এই দিনে এসে মানুষের প্রত্যাশা কি একটু আমরা জানতে চাইবো। এখানে যারা আসছেন, আপনি কি প্রত্যাশা করেন যে মুক্তিযুদ্ধের এতদিন পর যে প্রত্যাশা, আপনার কাছে প্রত্যাশা নাই? আমার প্রত্যাশা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস যেন কেউ বিকৃত করার সুযোগ না পায়, এবং এটা আমার কাছে অত্যন্ত স্পর্ধার কাজ মনে হয়। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এটা একটা প্রমাণিত বিষয়, এবং স্বাধীন জাতি হিসেবে, স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে এই যে আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি, তা না হলে আমার অস্তিত্বই আসলে বিলীন হয়ে যায়। সুতরাং কেউ যদি আমার অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন তোলে, এই সাহস যেন কেউ দেখাতে না পারে, এই ব্যাপারে যেন আসলে স্পষ্ট পদক্ষেপ নেওয়া হয়, এটুকুই। ধন্যবাদ। তো এখানে যারা আসছেন তাদের কথা আমরা শুনছিলাম। আজকে পুরো দিনব্যাপী নানান কর্মসূচি এখানে পালন করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দেওয়া হবে। এর বাইরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনার ব্যবস্থা রাখা হয়েছে। এরপরে জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে 8টার পর থেকেই কুচকাওয়াজ এবং ডিসপ্লে অনুষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিভিন্ন বিষয় নিয়ে এই ডিসপ্লের মাধ্যমে, কুচকাওয়াজের মাধ্যমে তারা বিষয়গুলো তুলে ধরবেন। আর আজকে সারাদিন ব্যাপী এখানে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন তো বটেই, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তো আজকে এই যে পতেঙ্গার যে স্মৃতিসৌধ রয়েছে, এখানে সারাদিন ব্যাপী, অর্থাৎ যত সময় গড়াবে, বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসে এখানে শ্রদ্ধা জানাবেন। এর বাইরেও নানান কর্মসূচির মধ্য দিয়ে। ধন্যবাদ প্রণবেশ। আমরা ফিরবো নিশ্চয়ই চট্টগ্রামের বিজয় দিবসের নানা খবরাখবর জানবার জন্য। দর্শক, আমাদের সাথে আমাদের আরেক সহকর্মী সিলেট থেকে এর মধ্যে যুক্ত হয়েছেন হোসেন আহমেদ সুজাত। তার কাছ থেকেও আমরা বিজয় দিবসের খবর জানবো। সুজাত, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা। এবং বিজয় দিবসের আজকে সারাদিনে কি ধরনের কর্মসূচি আছে এবং সাধারণ মানুষ যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তাদের প্রতিক্রিয়া সম্পর্কেও জানাবেন। ধন্যবাদ তানিয়া, মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আজ আমরা সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু ভোর হওয়ার সাথে সাথেই মানুষের ঢল নেমেছে, এবং প্রথমেই আমরা যেটা দেখেছি যে সিলেট জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন সহ যে সকল সরকারি দপ্তর রয়েছে, সেই সরকারি দপ্তরের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, এবং এরপর থেকেই কিন্তু সাধারণ মানুষের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে, এবং এরপর একে একে সাধারণ মানুষরা
সেখানে আসছেন তারা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, যারা তাদের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশকে উপহার দিয়েছিল, যারা আমাদেরকে এই জন্মভূমি উপহার দিয়েছিল, যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাদের প্রতি তারা শ্রদ্ধা জানাচ্ছেন। এখানে যারাই শহীদ মিনারে আসছেন এবং তারাই একটাই কথা বলছেন যে আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি বাংলাদেশ হবে। এবং এই বাংলাদেশে বিশেষ করে 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, যে কারণে গণ অভ্যুত্থান হয়েছে, তরুণরা যে কারণে প্রাণ দিয়েছিল, তাদের সেই ত্যাগ যাতে সবাই স্বীকার করে এবং আগামীর বাংলাদেশে যাতে আবারও কোনো স্বৈরাচার হতে না পারে সেদিকেও সবাইকে নজর রাখতে হবে। আজকে আমরা যেটা দেখেছি যে সিলেটের এই কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও কিন্তু অন্যান্য বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে কিন্তু মহান বিজয় দিবস পালন করা হচ্ছে। পাশাপাশি আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনারের পাশেই দেখতে পাচ্ছি যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে এবং পাশাপাশি উপজেলার যে সকল শহীদ মিনার রয়েছে সেগুলিতেও কিন্তু বিভিন্নভাবে পুষ্পস্তবক অর্পণ সহ বিভিন্নভাবে মহান বিজয় দিবস পালন করা হচ্ছে। এবং আমরা যেটা দেখেছি যে সকল বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলিতেও কিন্তু নানাভাবে মহান বিজয় দিবস সিলেটে পালন করা হচ্ছে। তানিয়া, ধন্যবাদ সুজাত। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও, সাধারণ মানুষের খবর আমরা জানবো আপনার মাধ্যমে, বিজয় দিবসকে কেমন করে তারা উদযাপন করছেন। আমাদের সহকর্মী এরই মধ্যে রংপুর থেকে শাহবাজিত আমি যুক্ত হয়েছেন, আমরা তার কাছ থেকে বিজয় দিবসের খবর জানতে চাই। শাহবাজিত, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা। এবং আপনি নিশ্চয়ই দেখছেন যে আসলে ভোর থেকে বিজয় দিবসের নানা আনুষ্ঠানিকতায় সাধারণ মানুষ উপস্থিত হয়েছে স্মৃতিসৌধে। আপনার কাছে এই বিষয়ে কি খবর আছে? তানিয়া, আপনাকেও শুভেচ্ছা, সেই সাথে দর্শকদেরকে। আজকে মহান বিজয় দিবস, এই 55তম বিজয় দিবসে রংপুরের সকল রাস্তা মিলিত হয়েছে রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠ, কেন্দ্রীয় শহীদ মিনার। সেই শহীদ মিনারে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন। তারা এসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। রাতেও কিন্তু একেবারেই প্রথম প্রহরে ফুল দিয়ে জাতীয় পার্টি, বিএনপি সহ বিভিন্ন সংগঠন এবং সংগঠনের নেতাকর্মীরা, এখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ে এসে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখন একটি আইন শৃঙ্খলা বাহিনীর একটি টিম তারা এসে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে আজকের এই মহান বিজয় দিবস পালিত হচ্ছে এবং সকাল 9টায় যে স্টেডিয়ামে কিন্তু কুচকাওয়াজ হবে। এছাড়াও 10টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা রয়েছে, পাশাপাশি বিজয় মেলা রয়েছে দুপুর 2টার পর রংপুর জেলা স্কুল মাঠে। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং আজকের দিনে র্যালি থেকে শুরু করে চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্ষুদে শিক্ষার্থীরা এবং ডিসপ্লের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের নানা বিষয়গুলো তুলে ধরবেন শিক্ষার্থীরা। তবে এবারে 55তম বিজয় দিবসে সাধারণ মানুষের প্রত্যাশা যে জাতি হিসাবে কিন্তু অর্ধ শতাব্দী কিন্তু পেরিয়ে এসেছে বাঙালি জাতি, সেখানে আর বিচ্ছিন্ন নয়, আর হানাহানি নয়, আর রাজনৈতিক বিভেদ নয়, সকলে মিলে একই সাথে এই দেশ গড়বার প্রত্যয় জানিয়েছেন এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা বলছেন যে এই 55 বছরে জাতি হিসাবে আমাদের আরো অনেক দূর এগিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু রাজনৈতিক বিভেদেই আমাদেরকে পিছিয়ে দিয়েছে, এরকম কথা বলছেন। এবং তারা বলছেন যে জাতীয় নির্বাচন সামনে, ইতিমধ্যেই তফসিল হয়েছে, জাতীয় নির্বাচনের মাধ্যমে এই গোটা জাতি একত্রিত হবে, সেটি তারা কিন্তু তাদের বক্তব্যে বলছেন এবং তারা ভাবছেন যে যদি সেটি সম্ভব হয় তাহলে বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে। আজকের এই মহেন্দ্রক্ষণে গোটা জাতি যখন ঐক্যবদ্ধ এবং সেই সময়ে যেন কেউ কোনোভাবে দুর্বৃত্তপনা করতে না পারে।
শাহবাজিদ, আমরা ফিরবো। আপনাকে ধন্যবাদ। এখনকার মতো আপনি জানাচ্ছিলেন মহান বিজয় দিবসের নানা আনুষ্ঠানিকতা চলছে এবং সাধারণ মানুষ সেটি উদযাপন করছিল। আমাদের সাথে এর মধ্যে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। আমরা তার কাছ থেকে বিজয় দিবসের খবর জানতে চাই। বিধান, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং একই সাথে জানাবেন আমাদেরকে বিজয় দিবসের কি কি আনুষ্ঠানিকতা চলছে এই মুহূর্তে। আপনাকে বলতে পারি যে ঠিক সূর্যোদয়ের পরই এখানে বিভাগীয় কমিশনার থেকে শুরু করে যে প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে অন্যান্য প্রশাসন, তারা এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন একে একে। এবং আপনাকে দেখাতে পারি যে এখন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে এখনো কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অন্যান্য যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে তারা এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে। এবং আপনাকে দেখাতে পারি যে এখানে শহীদ স্মৃতিস্তম্ভে যে এখানে তারা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে। এছাড়া সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে আপনার পতাকা উত্তোলন হবে, এটা হলো বেলস পার্কে, এবং সেখানে শারীরিক কসরত থেকে শুরু করে ডিসপ্লে থাকবে সেখানে। এবং আমরা বলতে পারি এখানে মুক্তিযুদ্ধ সংসদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে এবং আমরা কথা বলেছি তাদের সাথে। আসলে এই বিজয় দিবসে তাদের আসলে প্রত্যাশা কি, তারা বলছে যে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের লোকই বেশি, এবং যে ধরনের ব্যত্যয় বা যে ধরনের ঘটুক না কেন তারা ঠিক সেই জায়গাটাই ফিরবে এবং মুক্তিযুদ্ধের পক্ষেই বা তারা যে আদর্শ এবং নীতি নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বা সেই কথাটাই তারা এখানে তুলে ধরছে, তারা সেই প্রত্যয় ব্যক্ত করছেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখনো যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান তারা কিন্তু এখানে এই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন এবং এরকম চলবে। এরপর যে বিএনপি আসবেন এবং অন্যান্য সংগঠন আসবেন। ইতিমধ্যে আমরা যে দেখেছি কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এবং অন্যান্য যে সংগঠন আছে বা রাজনৈতিক তাদের পক্ষ থেকে এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে। এবং এরপরে আমরা জানতে পারবো যে যেখানে 9টায় আনুষ্ঠানিকভাবে যে বেলস পার্কে আপনার যে জাতীয় পতাকা উত্তোলন করা হবে আনুষ্ঠানিকভাবে, এবং সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কসরত থাকবে। এবং এছাড়াও দিবসটি উপলক্ষে বরিশালের নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং সেই কর্মসূচি দিনভর থাকবে। এবং সেই কর্মসূচির মধ্যে দিয়ে আলোচনা থাকবে রাজনৈতিক দলের এবং তাদের র্যালি থাকবে, বিজয় র্যালি। এবং তারপরে এই ধরনের কর্মসূচি রয়েছে বরিশালে। ধন্যবাদ বিধান সরকার। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও বিজয় দিবসের নানা খবরাখবর জানবার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে সারা দেশ জুড়ে আজকে মহান বিজয় দিবসের নানা আনুষ্ঠানিকতা ভোর থেকেই আসলে চলছে, সেই খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন।